পাবলিকেশনসটা শুরু হবে আমাদের ফাইন্ডিংস আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে, এবং পরবর্তীতে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারের মধ্য দিয়ে আমরা শেষ করব, এবং শেষে আপনাদের সবার জন্য এখানে আমরা লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা যাওয়ার সময় সবাই লাঞ্চ প্যাকেজ সংগ্রহ করে নিয়ে যাবেন আশা করি। আর শুরুতে বলতেছিলাম আমাদের আজকে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। আমাদের যে আমরা রিপোর্ট পাবলিশ করছি সেটা আইএলডি জরিপের সেকেন্ড রাউন্ড আজকে পাবলিশ করতে যাচ্ছি, এবং আইএলডির সাথে এখানে সহযোগিতা আরো দুইটি অর্গানাইজেশন এখানে আছে, প্রজেকশন বিডি অ্যান্ড জাগরণ। এবং জাগরণ হচ্ছে ইউকে বেসড একটি থিঙ্ক ট্যাঙ্ক, এবং প্রজেকশন বিডি হচ্ছে একটি কনসালটেন্সি ফার্ম যারা সার্ভে এই রিলেটেড রিসার্চ নিয়ে কাজ করে। এবং আইএলডি যে কোর এরিয়াগুলো আছে সেই কোর এরিয়াগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি এরিয়া হচ্ছে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। আর গভর্নেন্সের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ইলেকশন আর ইলেকশন সার্ভে, আমরা এটা নিয়ে কাজ করি। তো আমাদের দ্বিতীয় যে জরিপটি, সেই জরিপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুরুতে শেয়ার করতে চাচ্ছি। আমরা এই জরিপটি পরিচালনা করেছি গত মাসের অর্থাৎ জানুয়ারির 21 তারিখ থেকে এই মাসের 5 তারিখ পর্যন্ত। তার মানে আমাদের এই জরিপের ডেটা কালেকশনের সময় ডিউরেশন ছিল 16 ডেজ, অলমোস্ট 16 ডেজ। 16 দিনে আমরা 15 থেকে 16 দিনে এই সময়টাতে আমরা ডেটা কালেক্ট করেছি। আর এই সময়টাতে আমরা প্রথম যে জরিপটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই সময়টাতে আমাদের বলেছিলাম যে আমাদের নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ডেটা কালেকশনের সময়টা ছিল, এবং তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমরা ওই সময় সেগুলো উল্লেখ করেছিলাম, কিন্তু আমাদের সেই জরিপে ওইটা রিফ্লেকশন ঘটে নাই। কিন্তু আজকে যেহেতু আমরা যে জরিপটা এখানে পাবলিশ করতেছি সেটা সর্বশেষ জরিপ, এবং অলমোস্ট বলা চলে আমরা 5 তারিখ পর্যন্ত যে ডেটা কালেকশন করেছি এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে রিফ্লেকশনটা আমরা আশা করি অলমোস্ট সেম রিফ্লেকশন এখানে, সকল রিফ্লেকশন এখানে আসবে। এবং আমরা আমাদের জরিপে চলে যাচ্ছি আমাদের ফাইন্ডিংসে। শুরুতে বলবো আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যানারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রাক নির্বাচনী জনমত জরিপ। আর আমরা আমাদের মেথড সম্পর্কে অবজেক্টিভ যদি বলি, শুরুতে আমাদের এই জরিপের অবজেক্টিভ কি ছিল। আমাদের প্রথম জরিপের অবজেক্টিভের সাথে এই জরিপের কিছুটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে প্রথম জরিপে আমাদের হা ভোট না ভোট যুক্ত ছিল না, এখানে আমরা হা ভোট না ভোটের বিষয়টাও যুক্ত করেছি। আর প্রথম জরিপে যেটা করেছিলাম আমরা পার্টি ওয়াইজ এখানে ফাইন্ডিংসটা আমরা পেয়েছিলাম, আর এই জরিপে আমরা অ্যালায়েন্স ওয়াইজ ফাইন্ডিংসটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ প্রথম জরিপের সময় অ্যালায়েন্স গঠন হয় নাই, এবং আমরা এই জরিপটা যখন শুরু করেছি তখন অলমোস্ট সকল ক্যান্ডিডেট ফাইনাল হয়ে গেছে এবং অ্যালায়েন্সও ফর্ম হয়ে গেছে। তার মানে আমরা আজকে যেটা পাবলিশ করবো সেটা অ্যালায়েন্স ওয়াইজ রিপোর্ট পাবলিশ করবো এখানে। আর আমাদের অবজেক্টিভগুলোর মধ্যে হচ্ছে আমরা এই জরিপের মাধ্যমে জানতে চাই মানুষের পারসেপশন কি, মানুষের চিন্তা কি, ভোটিং প্যাটার্নটা কিরকম হতে পারে এই বছর, মানুষ কোন পার্টিকে কি দেখে ভোট দিচ্ছে, এগুলো আমরা এইটার মাধ্যমে বুঝতে পারবো, এবং আমরা কোন পার্টির প্রতি কিরকম মানুষের ঝোঁক বা জনমত আছে সেটা এখান থেকে আবিষ্কার করতে পারবো। এই ফাইন্ডিংসগুলো আমরা এখানে নিয়ে আসছি। আর আমাদের মেথড নিয়ে আলোচনা করি, আমাদের মেথোডোলজি হচ্ছে ন্যাশনাল কভারেজ। আমরা আজকে যে জরিপটি আপনাদের সামনে পাবলিশ করছি সেই জরিপটি আমরা 300টি আসনকে কাভার করেছি, এবং প্রত্যেকটি আসন থেকে আমরা ডেটা সংগ্রহ করেছি, এবং এই ডেটা সংগ্রহের ক্ষেত্রে আমরা 2 স্টেজ স্ট্যাটিফিকেশন র্যান্ডম স্যাম্পলিং করেছি। আমরা র্যান্ডমাইজেশনকে যেটাকে বলি, যদি আমরা এই র্যান্ডমাইজেশন করার ক্ষেত্রে আমরা আমাদের যে ন্যাশনাল সেন্সাস 2022 এটাকে বেস ধরে আমরা কোন এরিয়ার পপুলেশন সাইজ কতটুকু এবং সেই এরিয়া থেকে কতটুকু পিপলের এই পোর্শনটা নিলে আমাদের অ্যাকুরেসিটা আসবে সেই অনুযায়ী করে আমরা প্রত্যেকটা এরিয়া থেকে ডেটা কালেকশন করেছি। এবং এই 2 স্টেজ যেটা আমরা বলেছি, 2 স্টেজ হচ্ছে আমাদের ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আসনকে কভার করেছি, এবং প্রত্যেকটা আসনকে কভার করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আসনের সবগুলো ইউনিয়নকে টাচ করা সম্ভব নয়, এবং প্রত্যেকটা ইউনিয়নকে, কিন্তু কোন ইউনিয়নকে আমি কভার করবো সেটা আমি জানি না। এই যে র্যান্ডমাইজেশনটা কিভাবে ঘটেছে এখানে, আমরা লটারির মাধ্যমে ধরেন কোনো একটা আসনে 20টি ইউনিয়ন আছে, সে জায়গায় আমরা লটারির মাধ্যমে 6 থেকে 7টি ইউনিয়নকে চুজ করেছি প্রথম, এবং পরবর্তীতে আমরা এই ইউনিয়নের কোন হোল্ডিংসে যাব সেটাও আমরা জানি না। এই জানাটাও আমরা লটারির মাধ্যমে আমরা সিলেক্টেড যেই হোল্ডিংসটা পেয়েছি সেই হোল্ডিংসটা গিয়েছি, এবং পরবর্তীতে কোনো হোল্ডিংসে যাওয়ার পরে যদি মনে হয়েছে সেই হোল্ডিংসের কেউ এখানে আমাদের মতামত দিতে চাচ্ছে না, আমরা 3 বাড়ি পর পরের হোল্ডিংসে গিয়েছি, এবং এটা আমরা চেক দেওয়ার চেষ্টা করেছি আমাদের ডেটা কালেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা আমাদের র্যান্ডমাইজেশন ঠিক হচ্ছে কিনা। এবং স্যাম্পলিং স্ট্র্যাটেজি যেটা আমরা বলবো, আমাদের স্যাম্পলিং স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের উপজেলা মানে পৌরসভাগুলো এবং সিটি কর্পোরেশনগুলোতে আমরা ওয়ার্ডকে ইউনিট হিসেবে কাউন্ট করেছি এখানে। আর হচ্ছে আমরা যেগুলো ভিলেজ লেভেলে যেগুলো বা রুরাল যেই লেভেলে যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানে আমরা ইউনিয়নকে বেস হিসেবে কাউন্ট করেছি। আর প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে আমরা চেষ্টা করেছি ওই যা শুরুতে আমরা যেটা বললাম যে আমাদের সেন্সাস 2022 বেস ধরে পপুলেশনের সাইজ অনুযায়ী আমরা এখানে নেওয়ার চেষ্টা করেছি স্যাম্পল সাইজ, এবং সেক্ষেত্রে 100 থেকে 300 প্রত্যেকটা আসনের রেসপন্ডেন্ট আমাদের সংখ্যা ছিল মিনিমাম 100, সর্বোচ্চ 300।
এবং আমাদের এটা কিভাবে আমরা আনবায়াসড হবে এটা কিভাবে এনশিওর করছি, এনশিওর করার ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে নন লোকাল ইনিউমারেটরস। ডাটা ইনিউমারেটর যারা ছিল এখানে, আমরা কোনো কনস্টিটিউয়েন্সি তাইতে তার বাড়ি যদি থাকে, ধরেন কোনো একজনের বাড়ি শিবচরে মাদারীপুরের, যদি ওই শিবচরের মাদারীপুরের ওই বাড়িতে ওই কনস্টিটিউয়েন্সির কোনো ইনিউমারেটরস থাকে, আমরা তাকে ওই কনস্টিটিউয়েন্সিতে স্যাম্পল কালেক্ট করতে দেইনি। কারণ সে যদি ওই কনস্টিটিউয়েন্সি থেকে স্যাম্পল কালেক্ট করে তাহলে যেটা ঘটবে, সে তার পরিচিত মানুষদের কাছ থেকে স্যাম্পল নিতে পারে। এই জন্য আমরা প্রথমে এইটা চেক দেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বর হচ্ছে ল্যান্ডমার্ক বেস সিলেকশন। এই সিলেকশনের কথাটা আমরা আগেও যেটা বলেছি যে আমরা সিলেকশন প্রসেসটা কিভাবে মেনটেন করছি এখানে, যে আমি হুট করে এক জায়গায় গেলাম, ব্যাপারটা এরকম না, বা আমার পছন্দ মতো একই পেয়ার গ্রুপ থেকে 4-5 জনের ডাটা নিয়ে নিলাম, ব্যাপারটা এরকম না। আমাদের সেম পেয়ার গ্রুপ থেকে একজনের বেশি ডাটা নেওয়া যাবে না। এবং এটা কিভাবে আমরা আবার এটা জাস্টিফাই করছি সেটা আমরা সামনে দেখাবো। এবং আনবায়াসড মেনটেন করার ক্ষেত্রে আমাদের ডিজিটাল ডাটা কালেকশন সিএপিআই যে মেথড, সেটাকে আমরা এখানে মেনটেন করার চেষ্টা করছি, যাতে করে, এবং প্রোবো টুলবক্সকে আমরা ব্যবহার করছি এখানে। এবং এই সিএপিআই মেথডের এখানে এই সিস্টেমটা যেটা হচ্ছে প্রোবো টুলবক্সের মাধ্যমে হাতে ডাটা ইনপুট মানে লিখে নিবে না, এটা সরাসরি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সে ইনপুট দিবে। এবং ইনপুট দেওয়ার ক্ষেত্রে তার এখানে যেটা হবে, সে তার এখানে জিপিএস অবশ্যই অন করে তারপরে ইনপুট দিতে হবে। আমরা বসে দেখতে পারতেছিলাম যে আমার কোন ইউনিভার্টাস কোন জায়গা থেকে কয়টা ডাটা নিয়েছে, কোন প্লেস থেকে। যদি একই প্লেস থেকে একাধিক ডাটা আসে, আমরা সাথে সাথে তাকে স্টপ করে দিয়েছি সেখানে। এবং দেখা যায় একটা ডাটা রেখে বাকিগুলো এখানে আমরা ক্যান্সেল করে দিয়েছি, ফ্ল্যাগ দিয়ে দিয়েছি এগুলোতে। এবং পরবর্তীতে ডাটা ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমরা পোস্ট স্ট্র্যাটিফিকেশনকে ব্যবহার করেছি এখানে, যে আমরা শুরুতেই বলেছি আমরা কিছু জায়গা থেকে ডাটা কম নিয়েছি, কিছু জায়গা থেকে বেশি নিয়েছি, কারণ ওই জায়গায় পপুলেশন সাইজ অনুযায়ী। কিন্তু পোস্ট স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমে এটা ব্যালেন্স করা হয়েছে পরবর্তীতে, যাতে করে আমাদের রিপোর্টে কোনো ইম্প্যাক্ট না ফেলে, নেগেটিভ পজিটিভ কোনো ইম্প্যাক্ট না ফেলে, কোনো যেন বায়াস না হয়। এবং কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, ডিজিটাল ভেরিফিকেশন। শুরুতে বলছি আমরা জিপিএস অন করে, এবং তার জিপিএস লোকেশনটা আমরা এখানে সামনে দেখা দিতে পারবো, জিপিএস লোকেশনটা কিভাবে আসছে, কোন বাংলাদেশের কোন জায়গা থেকে কিভাবে কতগুলো ডেটা আসছে, টোটাল আমাদের ম্যাপে ওই জায়গায় চিহ্নিত হয়ে আছে। অটোমেটিক জেনারেটেড, এটা আমরা তৈরি করা না। এবং আরেকটা যেটা বলছি আমরা টাইম স্ট্যাম্প, যেটা যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ড্রাই রান করেছি। শুরুতে ড্রাই রান করে দেখেছি যে এখানে টাইম কতটুকু যায়, আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড টাইম ধরে, পরবর্তীতে যদি কোনো ইনিউমারেটার তার চেয়ে কম টাইমে যদি ডাটা এখানে কালেক্ট করে, আমরা ওইটাকে ফ্ল্যাগ করে দিয়েছি এবং এটা পরে ইনভ্যালিড করে দিয়েছি ডাটা। এবং যদি আবার বেশি সময় নিয়ে নেয়, এটা ফ্ল্যাগ করে দিয়েছি। আবার আমাদের একটা এখানে আমরা শুরুতে বলছি র্যান্ডমাইজেশন কিভাবে করছে, 3 বারই পর পর বা 3টা হোল্ডিংস পর পর যেতে হবে। এই যাওয়ার যে দূরত্ব, আমরা এটাকে 5 মিনিটস ধরেছি। এই 5 মিনিটসের মধ্যে যদি আবার আরেকটা ডাটা সে শুরু করে কালেক্ট করা, সেটাকে আমরা ফ্ল্যাগ করে দিয়েছি। এবং ম্যানুয়াল ইন্টারভেনশন, যেটা প্রতিদিন রাত্রে আমাদের এক্সপার্ট টিম বসে এটাকে দেখতো, সারাদিনের যে ডেটাগুলো আসছে। সারাদিন কিন্তু আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটর যারা থাকতো তারা এগুলো যাচাই করতো। প্রত্যেক ন্যাশনাল কোঅর্ডিনেটরের অধীনে 10টা করে কনস্টিটিউয়েন্সি ছিল। এইগুলো যাচাই করার পরে আমরা এক্সপার্ট টিম দিয়ে আবার রাতের বেলা বসে, প্রতিদিন রাতে বসে আমরা এইগুলোকে এইগুলো কোনোটা রিমুভ করে দিতাম, কোনোটা ফ্ল্যাগ করে দিতাম, কোনোটা ইনভ্যালিড করে দিতাম, যদি ডাটার কোয়ালিটি ভালো না থাকতো। জি, পরবর্তীতে আমরা চলে যাই সরাসরি আমাদের স্যাম্পল সাইজ। আমরা শুরুতেই বলেছি আমাদের 100 থেকে 300 স্যাম্পল সাইজ ছিল প্রতিটি কনস্টিটিউয়েন্সি থেকে। এবং আমাদের ওভারঅল প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি আমরা টাচ করেছি। আমাদের স্যাম্পল সাইজ ছিল টোটাল 63,615টি। 63,615টি স্যাম্পল কালেক্ট করেছি আমরা। এবং আমাদের পরবর্তীতে আমরা এখানে দেখো যে আমরা স্যাম্পল যেই জায়গাগুলোতে কালেক্ট করেছি, এই লোকেশন, জিও লোকেশন, ল্যাটিটিউড আর লংটিটিউড এখানে দেওয়া আছে, কোন জায়গা থেকে কতগুলো ডাটা আসছে, আমার এই লোকেশন এখানে অটোমেটিক ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যেটা বললাম যে আমার 63,000 প্লাস ডেটা আমি কালেক্ট করেছি, স্যাম্পল কালেক্ট করেছি। এখানে আমার জেন্ডারের রেশিওটা কি ছিল, মেল রেশিও ছিল এখানে 57.59% এবং ফিমেলের রেশিও ছিল এখানে 42.41%। যদিও আমরা জানি বাংলাদেশের মেল এবং ফিমেলের রেশিওটা ফিমেল একটু বেশি, কিন্তু বাংলাদেশ কনজারভেটিভ সোসাইটি থাকার কারণে আমরা এই জায়গায় স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়েছি। অনেকে তথ্য দিতে চাচ্ছে না বা কথা বলতে চাচ্ছে না, এই জন্য আমাদের এই রেশিওটা এই জায়গায় আমরা ফুল মেনটেন করতে পারিনি। এখানে ফিমেলের এই রেশিও অনুযায়ী, বাংলাদেশ পপুলেশন সাইজ অনুযায়ী ফিমেলের রেশিও থাকার কথা ছিল এখানে আমার ডেটার 52%, কিন্তু আমি এখানে 42% ডেটা কালেক্ট করতে পেরেছি। এজ গ্রুপ থেকে যদি দেখি, আমরা এজ গ্রুপ থেকে 18 থেকে 29 যে গ্রুপে আছে, এখান থেকে আমরা 27.48% ডেটা স্যাম্পল কালেক্ট করেছি। এবং 30 থেকে 44 যে এজ গ্রুপটা আছে, এখান থেকে আমরা 41.25% ডেটা কালেক্ট করেছি। 45 থেকে 59 যেই গ্রুপটি আছে, এখান থেকে আমরা 23.77% ডেটা কালেক্ট করেছি। এবং 60 প্লাস যেই গ্রুপটি আছে, এখান থেকে আমরা 7.5% ডেটা কালেক্ট করতে পেরেছি। এবং এডুকেশন লেভেল, আমরা এখানে নো ফর্মাল এডুকেশন এই জায়গায় 19.18% ডেটা কালেক্ট করতে পেরেছি। প্রাইমারি এডুকেশন যারা কমপ্লিট